ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা কতগুলো ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আগামী ইউপিএসসি প্রিলিমস, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স, এছাড়াও সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স। অপশন ওয়ান বলছে দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান ওয়াজ অ্যানাউন্সড অন জুন 3, 1947। অপশন টু, India and Pakistan gained independence on August 14 and 15, 1947. Option 3 বলছে Indians partitions was based on the cabinet mission plan. Choose the correct option. Option A বলছে only 1 and 2, option B বলছে only 2, option C বলছে only 3, option D বলছে all the correct। দেখো, প্রথম অপশন কি আছে? The Mountbatten Plan was announced 3 জুন 1947। এই মাউন্ট ব্যাটেন যে প্ল্যানটা, ঠিক আছে, মাউন্ট ব্যাটেন প্ল্যান, যে মাউন্ট ব্যাটেনের যে প্ল্যান বা মাউন্ট ব্যাটেন, উনি ভারতে এসেছিলেন কবে? উনি ভারতে এলেন 22শে মার্চ 1947। এবং তার যে প্ল্যান, সেই প্ল্যানটা ঘোষণা করলেন কবে? জুন মাসের 3 তারিখ 1947 সালে। জুন মাসের 3 তারিখে ঘোষণা করা হয়েছিল বলে এই প্ল্যানের অপর নাম ছিল 3rd জুন প্ল্যান। এছাড়াও এই প্ল্যানের আর একটা নাম ছিল হচ্ছে ডিকি বার্ড প্ল্যান। ডিকি বার্ড প্ল্যান। এছাড়াও এই প্ল্যানকে বলা হয় বালখান প্ল্যান। বালখান প্ল্যানও বলা হয়। তাহলে মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন, তার যে প্ল্যান, সেই প্ল্যানের অপর নাম কি ছিল? 3rd জুন প্ল্যান, ডিকি বার্ড প্ল্যান, বালখান প্ল্যান। এছাড়া জুন মাসের 3 তারিখে ঘোষণা করা হয়েছিল বলে 3rd জুন প্ল্যান। এই লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন লাস্ট ব্রিটিশ ভাইসরয়। লাস্ট ব্রিটিশ ভাইসরয়। তাহলে অপশন ওয়ানটা ঠিক আছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, 2 নম্বর বলছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান গেন্ড ইন্ডিপেন্ডেন্স অন 14 and 15, 1947। এটাও ঠিক আছে। আর অপশন 3 কি বলছে দেখো, ইন্ডিয়ানস পার্টিশনস ওয়াজ বেসড অন দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান। ইন্ডিয়ানস যে ভারত আর পাকিস্তান, ঠিক আছে, এই যে ডিভাইড হলো, এটা কোন প্ল্যান অনুসারে হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান। এটা ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী হয়নি, এটা হয়েছিল কোন মিশন প্ল্যান অনুযায়ী? এটা হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী হয়েছিল। তো অপশন 3 ভুল আছে, ঠিক আছে। তাহলে এখানে তাহলে উত্তর তাহলে কি হবে? এখানে উত্তর হচ্ছে 1 and 2। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তোকে এই ধরনের প্রশ্ন তুমি যদি একটা ঠিক করে করতে পারো, এখান থেকে অন্তত তুমি 6 থেকে 7টা আরো এক্সট্রা এমসিকিউ তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেনের ইকুয়াল টু 5টা কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে তোমাদের। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য গান্ধী আরউইন প্যাক্ট। লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর সাথে যে প্যাক্ট বা চুক্তি হয়েছিল 1931, তাই তো, 1931 সালের 5 মার্চ, তারিখটা জন্য রাখো, 5 মার্চ হয়েছিল এটা। এই চুক্তিতে কারা সাহায্য করেছিল? তেজ বাহাদুর সপ্রু। তেজ বাহাদুর সপ্রু। এছাড়া ছিল জায়াকার, ঠিক আছে, এম আর জায়াকার। এরা চুক্তিটা করতে সাহায্য করেছিল। তাহলে প্রথমটা দেখো কি বলছে, দ্য প্যাক্ট ওয়াজ সাইন্ড আফটার দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। আচ্ছা, 3টে টোটাল রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, ঠিক আছে। তার মধ্যে সেই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 1931 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস, এই সময়, ঠিক আছে। তাহলে বলছে প্রথম অপশন দেখো, দ্য প্যাক্ট ওয়াজ সাইন্ড আফটার দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের পরে, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের পরে কিন্তু হয়েছিল দেখো 5 মার্চ, তার আগে হয়ে গেছিল, তাই তো। তাহলে অপশন 1 ভুল আছে। অপশন 2 বলছে দেখো, আন্ডার দিস প্যাক্ট দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ সাসপেন্ডেড। গান্ধী আরউইন যে চুক্তি, সেই চুক্তি অনুসারে মহাত্মা গান্ধী বলেছিল, মানে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটা সে স্থগিত রাখার কথা বলেছিল। তাহলে অপশন 2 ঠিক আছে। অপশন 3 বলছে দেখো, গান্ধীজি অ্যাটেন্ড দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। গান্ধীজি যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ওখানে কংগ্রেসের পক্ষ থেকে তিনি যোগদান করেছিলেন। তাহলে 2 and 3 হচ্ছে এখানে ঠিক আছে। তাহলে এখানে কি হবে তাহলে? উত্তর তাহলে কত হবে? 2 and 3, তাহলে অপশন বি।
এবার দেখো এই যে গান্ধী আরউইন প্যাক্ট, এটা কোথায়, কোন সেশনে, কংগ্রেসের কোন সেশনে পাস হয়েছিল? এটা পাস হয়েছিল হচ্ছে তোমার করাচি সেশন, ঠিক আছে, 1931-এ যে করাচি সেশন হয়েছিল, যে করাচি সেশন হয়েছিল, এই করাচি সেশনে গান্ধী আরউইন প্যাক্টটা পাস হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, অপশন 1 বলছে দ্য নন কোঅপারেশন মুভমেন্ট বিগেন 1920। নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হয়েছিল 1920 সালে, তাই তো? তো এটা ঠিক। অপশন 2 কি বলছে দেখো, দ্য স্পেশাল সেশন অফ আইএনসি ক্যালকাটা অ্যাপ্রুভ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। 1920 সালে কংগ্রেসের দুটো সেশন হয়েছিল, একটা কলকাতা সেশন আর একটা নাগপুর সেশন। এই কলকাতা সেশনে নন কোঅপারেশন মুভমেন্টটা কি হয়েছিল, অ্যাপ্রুভ হয়েছিল, ঠিক আছে, আর নাগপুর সেশনে এন্ডোর্স হয়েছিল। আর 3 নম্বর বলছে দেখো, গান্ধীজি উইথড্র দ্য মুভমেন্ট আফটার দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট। 1922 সালের 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর, আগের বারে ডব্লিউবিসিএস এসেছিল, ঠিক আছে, এই গোরক্ষপুরটা কোথায়, গোরক্ষপুরটা কোথায়, উত্তরপ্রদেশ। এখানে চৌরি চৌরা একটা গ্রামে, সেখানে 22 জন পুলিশ অফিসারকে একটা থানার মধ্যে পুরে সেখানকার জনতা আগুন লাগিয়ে দিয়েছিল, সেটাই এই ঘটনার জন্য গান্ধীজি নন কপারেশন মুভমেন্টটা স্থগিত করে দেয়। তাহলে অপশন 3ও ঠিক আছে, তাই তো? তাহলে এখানে কি হবে, অল আর কারেক্ট, অল আর কারেক্ট। পরের প্রশ্ন দেখো কি আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এক একটা বলছে দাদাভাই নওরোজি প্রপাউন্ড দ্য ডেন্ট অফ ওয়েলথ থিওরি। সম্পদ নিষ্কাশনের যে তত্ত্ব, সেটা প্রথম কে বলেছে, দাদাভাই নওরোজি, তার দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি প্রথম বলেছিলেন। তাহলে অপশন 1 and 2 ঠিক আছে। 3 নম্বর বলছে দেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1885-এ যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো, তার যে প্রথম সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি, তাহলে প্রথম সভাপতি দাদাভাই নওরোজি ছিল না, কে ছিল, উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি, তাহলে দাদাভাই নওরোজি নয়, ঠিক আছে। দাদাভাই নওরোজি পরবর্তীকালে 3 বার জাতীয় কংগ্রেসের 3বার জাতীয় কংগ্রেস, ঠিক আছে, আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন। একবার হয়েছিলেন 1885 সালে প্রথম সেশন, সেকেন্ড সেশন হয়েছিল কলকাতাতে, ঠিক আছে, 1886। এছাড়া 1893 সালে যে লাহোর সেশন, সেই সেশনও তিনি ছিলেন প্রেসিডেন্ট হিসাবে, এবং 1906 সালে যে কলকাতা সেশন, সেই সেশনও দাদাভাই নওরোজি প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। তাহলে দাদাভাই নওরোজি, ঠিক আছে, এই হলো দাদাভাই নওরোজিকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে এখানে 1 and 2 হচ্ছে কারেক্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, অমরাবতী অ্যান্ড নাগার্জুন কোন্ডা আর অ্যাসোসিয়েটেড উইথ বুদ্ধিস্ট আর্কিটেকচার। অপশন 2 বলছে বোথ সাইটস আর লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ। দেখো অমরাবতী এবং নাগার্জুন কোন্ডা এই দুটি হচ্ছে কিন্তু বুদ্ধিস্ট আর্কিটেকচারের সাইট, ঠিক আছে, এবং এই দুটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। তাহলে 1 and 2 কারেক্ট। 3 নম্বর বলছে দিস সাইটস আর লোকেটেড হিনজান সেক্টস অফ বুদ্ধিজম। দেখো বুদ্ধিস্টের বৌদ্ধ ধর্মের দুটো ভাগ ছিল, একটা হিনজান এবং একটা মহাযান। পরবর্তীকালে আরো ভাগ হয়েছিল, তাহলে হিনজান কিন্তু এই যে অমরাবতী এবং নাগার্জুন কোন্ডা, এটা হিনজান এবং মহাযান, ঠিক আছে, এই দুটোরই পার্ট পার্ট ছিল এটা, হিনজান এবং মহাযান। তাহলে শুধুমাত্র হিনজান নয়, এর সাথে মহাযান হবে, ঠিক আছে। দিস সাইটস মানে অমরাবতী এবং নাগার্জুন কোন্ডা, এটা হিনজান এবং মহাযান উভয়ের সাথেই সম্পর্কিত। হিনজান মহাযান, যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন বৌদ্ধ সম্মেলনে হিনজান এবং মহাযান এই দুটো ভাগের উদ্ভব হয়েছিল।
বা কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম বা ভেঙে গিয়ে হিনজান এবং মহাযান এই দুটো উদ্ভব হয়, ঠিক আছে? মনে রাখবে, মহাযান এবং হিনজান, ঠিক আছে? হিনজান কারা? যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না। আর মহাযান হচ্ছে মূর্তি পূজায় বিশ্বাস করে। আর গৌতম বুদ্ধের যে মূর্তি সেটাকে তারা দেবতা হিসেবে পূজা করে, ঠিক আছে? এই কনিষ্ক ছিল মহাযানপন্থী এবং অশোক ছিল হিনজানপন্থী। এখানে তাহলে কি হলো উত্তর? অপশন 1 অ্যান্ড 2। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। বাবর ডিফিটেড ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটেল অফ পানিপথ, মানে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। তাহলে অপশন 1 ঠিক আছে। অপশন 2 বলছে হি ডিসক্রাইব হিজ ক্যাম্পেইন হিজ অটোবায়োগ্রাফি তাবাকতি নাসারি। বাবরের যে অটোবায়োগ্রাফি, ঠিক আছে, বাবরের যে অটোবায়োগ্রাফি তার নাম হচ্ছে তুজুক ই বাবরি। তুজুক ই বাবরি, যেটা তুর্কি ভাষায় লেখা, তুর্কি ভাষায় লেখা তুজুকি বাবরি। তাবাকতি নাসারি কিন্তু নয়। তাহলে অপশন 2 ভুল। অপশন 3 বলছে বাবর বিলং টু দ্য তুর্কো মঙ্গল ডাইনেস্টি। বাবর তিনি মায়ের দিক থেকে ছিল মঙ্গল, ঠিক আছে, আর বাবার দিক থেকে ছিল তুর্কি। তাহলে তুর্ক মঙ্গল হয়ে গেল। তাহলে অপশন 3 ঠিক আছে। তাহলে 1 অ্যান্ড 3 ইজ দ্য কারেক্ট আনসার। 1 অ্যান্ড 3, 1 অ্যান্ড 3, অপশন সি। এবার যারা দেখছো তারা কমেন্ট করে জানিও যে কতজন মুঘল সম্রাট বা কতজন মুঘল সম্রাট তাদের বায়োগ্রাফি মানে অটোবায়োগ্রাফি লিখেছেন। একজন জানতে পারলে বাবর, ঠিক আছে, আর কে আছে যে তার অটোবায়োগ্রাফি লিখেছিল? ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট শাহজাহানস রেন আর কারেক্ট। শাহজাহানের রাজত্বকালে কোনটা ঠিক? অপশন 1 কি বলছে দেখো, হি বিল্ট দ্য তাজমহল অ্যাট আগ্রা। তিনি আগ্রায় তাজমহল নির্মাণ করেছিলেন। তো এটা ঠিক, তিনি আগ্রায় তাজমহল নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন বলছে দেখো, শাহজাহান নামা ইজ হিজ অটোবায়োগ্রাফি। শাহজাহান কিন্তু অটোবায়োগ্রাফি লেখেনি। এটা হচ্ছে শাহজাহান নামা হচ্ছে বায়োগ্রাফি, যেটা লিখেছিলেন আব্দুল হামিদ লাহোরি। আব্দুল হামিদ লাহোরি। আর পরের প্রশ্ন হচ্ছে হিজ রেন ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার। মানে শাহজাহানের রাজত্বকালকে বলা হয় গোল্ডেন এজ, সুবর্ণ যুগ অফ মুঘল আর্কিটেকচার, মুঘল স্থাপত্য কলার। তাহলে এটাও ঠিক, ঠিক আছে। তাহলে অপশন দুইটা ভুল। তাহলে 1 অ্যান্ড 3, 1 অ্যান্ড 3, তাহলে অপশন সি। তাহলে শাহজাহান নামা কার লেখা? আব্দুল হামিদ লাহোরির লেখা। পরের প্রশ্ন দেখো কি আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। 1 নম্বর বলছে দ্য রজব নামা ওয়াজ ইলাস্ট্রেটেড ডিউরিং আকবর রেন। রজব নামা আকবরের সময় লেখা হয়েছিল। 2 নম্বর বলছে গুলসানি ইক্স বিলং টু ডেকান পেন্টিং ট্র্যাডিশনস। অপশন 3 বলছে জাহাঙ্গীরস এম্পাসাইজ ন্যাচারালাইজেশনস অ্যান্ড রিয়েলিজম ইন মুঘল পেন্টিং। তাহলে অপশন রজব নামা, রজব নামাটা কি? এটা হচ্ছে মহাভারতের ফার্সি অনুবাদ, পার্সিয়ান অনুবাদ যেটা হয়েছিল আকবরের সময়। ঠিক আছে, মহাভারতের পার্সিয়ান অনুবাদ যেটা হয়েছিল আকবরের সময়। তাহলে এটা ঠিক। গুলশান ই ইক্স এটা কি জিনিসটা কি? এটা জিনিসটা হচ্ছে দ্য গার্ডেন অফ লাভ। গার্ডেন অফ লাভ একে বলা হয় গুলশান ইক্স। এটা হচ্ছে ডেকান পেন্টিং এর একটা ট্র্যাডিশন ছিল, এটাও ঠিক। 3 নম্বর হচ্ছে জাহাঙ্গীর এম্পাসাইজ দ্য ন্যাচারালাইজেশনস অ্যান্ড রিয়েলিজমস ইন দ্য মুঘল পেন্টিং। জাহাঙ্গীরের সময় মুঘল পেন্টিং উন্নতির চরম শিখরে পৌঁছেছিল এবং সেটা মানে
ন্যাচারালাইজেশন এবং রিয়েলিজমের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তাহলে এটাও ঠিক আছে। ফ্লোরা ফনা এই সমস্ত কিছুই সমস্ত কিছুগুলো ওই জাহাঙ্গীরের সময় অ্যাড হয়েছিল, ঠিক আছে? মানে ছবিকে তিনি পুরো একদম ন্যাচারালাইজেশন করেছিলেন এবং বাস্তবের সঙ্গে জুড়েছিলেন। তাহলে অপশন 3 অর্থাৎ অল দা কারেক্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য মৌর্য এম্পায়ার ইজ ইনকারেক্ট? মৌর্য যুগের সঙ্গে কোনটা ভুল আছে? ইট ওয়াজ ফাউন্ডেড অ্যারাউন্ড 322 বিসিই। তাহলে মৌর্য যুগ, ইট ওয়াজ ফাউন্ডেড অ্যারাউন্ড 322 বিসি, ঠিক আছে? 322 বিসিতেই মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। এটা ঠিক আছে। 2 নম্বর বলছে দেখো, ইটস ক্যাপিটাল ওয়াজ পাটলিপুত্র। মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র, এটাও ঠিক। 2 নম্বর সি বলছে দেখো, এম্পারর অশোকা অ্যাডাপ্টেড দ্য বুদ্ধিজম আফটার দ্য কলিঙ্গ ওয়ার। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কালাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিল, এটাও ঠিক। অপশন ডি বলছে, দ্য এম্পায়ার ডিড নট হ্যাভ এ কমন কারেন্সি অর এ সেন্ট্রালাইজেশন রেভিনিউ সিস্টেম। দেখো, মুঘল যুগে কিন্তু একটা কমন কারেন্সি সিস্টেম এবং সেন্ট্রালাইজড রেভিনিউ সিস্টেম ছিল। তাহলে নট বলেছে, তাই তো? সেই জন্য এটা ভুল। অপশন ডিটা ভুল। তাহলে এখানে কি বলেছিল? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য মৌর্য এম্পায়ার ইজ ইনকারেক্ট। তাহলে এর উত্তর তাহলে কি হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটাই ভুল আছে এখানে। পরের প্রশ্ন কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিলেটেড টু দ্য ড্রেন অফ ওয়েলথ। সম্পদের নিষ্কাশন বা সম্পদ নিষ্কাশন, দাদাভাই নৌরুজিতে তত্ত্ব, এর মধ্যে কোনটা কারেক্ট? অপশন ওয়ান কি বলছে দেখো, ইট ওয়াজ প্রপাউন্ড বাই দাদাভাই নৌরুজি, ঠিক আছে এটা। 2 নম্বর বলছে, ইট এক্সপ্লেন্ড দ্য ফ্লো অফ রিসোর্স ফ্রম ইন্ডিয়া টু ব্রিটেন। ভারত থেকে সম্পদ কিভাবে ব্রিটেনে চলে যাচ্ছে সেই সম্পর্কে তিনি এক্সপ্লেন করেছিলেন, এটাও ঠিক। 3 নম্বর বলছে দেখো, ইট সাপোর্টেড ব্রিটিশ ইকোনমিক পলিসি। এটা ব্রিটিশ ইকোনমিক পলিসিকে সাপোর্ট করেছিল, এটা তো করেনি, তো এটা ভুল। অপশন ফোর বলছে, ইট এম্পাসাইজ ইন্ডিয়ান ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এটাও ভুল। তাহলে 1 and 2 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা সিডিএম, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয়েছিল কবে? 1930 থেকে 1934 এই সময়কালে। 30-এ শুরু হলো, 34-এ শেষ হয়েছিল। তাহলে প্রথম অপশন কি বলছে দেখো, ইট ওয়াজ লঞ্চ বাই মহাত্মা গান্ধী অ্যান্ড এমড অ্যাট ভায়োলেন্ট রেস্ট্রিক্টেড। দেখো, ভায়োলেন্ট এর এম কি ভায়োলেন্ট ছিল? তো গান্ধীর কোনো আদর্শই ভায়োলেন্ট ছিল না, ঠিক আছে? নন ভায়োলেন্ট হবে। তাহলে হুইচ ইজ দ্য কারেক্ট? তাহলে এটা ভুল, তো এটা কারেক্ট নয়। অপশন দুই কি বলছে দেখো, বা অপশন বি বলছে, ইটস অবজেক্ট ওয়াজ দ্য নন ভায়োলেন্ট বয়কট অফ ব্রিটিশ লস, এটা ঠিক আছে। অপশন সি বলছে দেখো, ইট সাপোর্টেড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। সিডিএম মুভমেন্ট কি ব্রিটিশ গভর্নমেন্টকে সাপোর্ট করেছিল? করেনি তো। তাহলে অপশন সি ভুল। অপশন ডি বলছে, ইট ওয়াজ অনলি এ পিজন মুভমেন্ট। এটা শুধুমাত্র পিজেন্ট মুভমেন্ট, ইট ওয়াজ অনলি এ পিজন মুভমেন্ট, এটা পিজন মুভমেন্ট ছিল না, এটা ছিল বাংলার সমস্ত শ্রেণীর মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তাহলে অপশন ডিটাও ভুল। তাহলে ঠিক কোনটা এখানে কারেক্ট স্টেটমেন্ট বলেছে, কারেক্ট কোনটা? তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। অপশন বি এখানে সঠিক উত্তর। এখানে শুধুমাত্র পিজেন্টরাই শুধু অংশগ্রহণ করেনি, আর কারা কারা অংশগ্রহণ করেছিল? স্টুডেন্ট, ওমেন, ডক্টর, তারপরে টিচার্স, সমাজের সমস্ত মানুষরাই এখানে অংশগ্রহণ করেছিল, লেবার্স। পরের প্রশ্ন দেখো কি আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য শিবাজিস অ্যাডমিনিস্ট্রেশন। এই শিবাজি অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে কোনটা ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কোনটা কারেক্ট, তাই তো? হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? 1 নম্বর বলতে দেখো, শিবাজি ডিভাইডেড হিজ এম্পায়ার ইন্টু প্রভিন্স, ফ্রন্স, ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিস্ট্রিক্ট। তাহলে শিবাজি তার যে সাম্রাজ্য তাকে প্রভিন্স, ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্টে ভাগ করেছিলেন, এটা ঠিক। অপশন দুই বলছে, হি অ্যাবলিশ দ্য জায়গিরদারি সিস্টেম। তিনি জায়গিরদারি সিস্টেম অ্যাবলিশ করেছিলেন অ্যান্ড ইন্ট্রোডিউস রওতারি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল, রিডিউসিং দ্য পাওয়ার্স অফ হেরিডিটারি রেভিনিউ অফিসার লাইক দেশমুখ, দেশপান্ডে, পাতিলস অ্যান্ড কুলকার্নিস, ঠিক আছে? এটাও ঠিক। অপশন থ্রি বলছে দেখো, হিজ রেভিনিউ সিস্টেম ওয়াজ মডেল অফ মালিক অম্বর। তার যে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন বা তার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা তিনি মালিক অম্বরের কাছ থেকে কপি করেছিলেন, ঠিক আছে?
যাকে বলে কাঠি সিস্টেম, হোয়ার ল্যান্ড ওয়াজ মেজার্স উইথ এ রড বা কাঠি, যেটা মানে জমি পরিমাপের পদ্ধতি যেটা কাঠি, সেটাকে তিনি মালিক অম্বরের কাছ থেকে নিয়েছিলেন। অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাই তিনি মালিক অম্বরের কাছ থেকে কপি করেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে সবগুলোই তো ঠিক, 1 2 and 3, তাহলে অল দ্য অ্যাভব। নেক্সট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য আর্ট অফ আর্কিটেকচার অফ দ্য বিজয়নগর পিরিয়ড। হাম্পি ওয়াজ দ্য প্রিন্সিপাল সেন্টার, ঠিক আছে, হাম্পি ছিল বিজয়নগরের প্রিন্সিপাল সেন্টার, যেটা ছিল তুঙ্গা ভদ্রা নদীর তীরে, তাই তো, তুঙ্গা ভদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি, যেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে 1986 সালে। দেয়ার আর্কিটেকচার স্টাইল অফ দিস পিরিয়ড known as the দ্রাভিডিয়ান স্টাইল, এটা ঠিক। আর 3 নম্বর বলছে হাম্পি ইজ ইনক্লুডেড ইন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট 1986, বললাম এটাও ঠিক। তাহলে অল আর কারেক্ট। পরের প্রশ্ন দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য হরপ্পান সাইট লোথাল। কোনটা লোথাল সম্পর্কে ঠিক? দেখো, দ্য লাইক মহেঞ্জোদারো হোয়াট লোথাল অলসো মিনস মাউন্ট অফ ডেথ। মহেঞ্জোদারোর কথার অর্থ কি? মাউন্ট অফ ডেথ। লোথাল কথার অর্থ হচ্ছে কিন্তু মাউন্ট অফ ডেথ, তাহলে এটা ঠিক। 2 নম্বর কি বলছে দেখো, এক্সকাভেশনস রিভিলেটেড that unlike the other Harappan cities, Lothal was divided into 3 parts. Lothal এটা দুটো পার্ট ছিল, ঠিক আছে, একটা আপার, একটা হচ্ছে লোয়ার। লোথাল কিন্তু 3টে ভাগে ভাগ ছিল না। তাহলে লোথাল ওয়াজ ডিভাইডেড ইনটু 3 পার্ট, এটা ভুল আছে, তাহলে অনলি ওয়ান ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দেখো, দিশারি কম্পিটিটিভ এক্সামে ডব্লিউবিসিএস, জেনারেল কম্বাইন্ড, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি, টেট, এসএলএসটি, এই সমস্ত কিছুর জন্য ভর্তি চলছে, অফলাইন এবং অনলাইন। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের নিচের এই দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো, এবং যদি ভালো লাগে আমাদের এই ক্লাস, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো অপশন 1 বলছে দেখো, আচ্ছা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট চোলা আর্ট অ্যান্ড কালচার। চোলদের আর্ট এবং কালচার সম্পর্কে নিচের কোনটা কারেক্ট? অপশন 1 বলছে দেখো, ইন 1010, তাই তো, সি রাজেন্দ্র চোলা বিল্ড দ্য গ্র্যান্ড বৃহদশ্বরা টেম্পল, যেটাকে বলা হয় রাজরাজেশ্বরা টেম্পল, সেটা কোথায়? থাঞ্জাভুর। তা দেখো, এই যে বৃহদশ্বরা টেম্পল বা রাজরাজেশ্বরা টেম্পল, এটা তৈরি কে করেছিল? রাজরাজা চোলা, ঠিক আছে। রাজরাজা চোলা, নট রাজেন্দ্র চোলা, ঠিক আছে, তাহলে অপশন 1 ভুল। অপশন 2 বলছে ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড চোলা স্কাল্পচার ইজ দ্য নটরাজা, ঠিক আছে, এটা ঠিক, নটরাজার মূর্তি। আর অপশন 3 বলছে রাজেন্দ্র চোলা ওয়ান ইস্যু দ্য নিউ কয়েন্স ফিচার্স দ্য স্ট্যান্ডিং ফিগার্স অফ দ্য কিং on one side and a seated goddess on the other side, replacing the earlier tiger emblem of his coins, এটাও ঠিক, অপশন 3-এরটাও ঠিক। তাহলে এখানে কি কি হলো? তাহলে এক একটা ভুল, 2 আর 3-এরটা হচ্ছে ঠিক, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এই যে বলছে টাইগার এমব্লেম, চোলদের সিম্বল ছিল টাইগার, চোল রাজাদের সিম্বলই ছিল হচ্ছে টাইগার, ঠিক আছে। এই ছিল আজকে টোটাল আমাদের 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেন যদি ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে প্রায় তুমি 50টা এমসিকিউ তুমি পেয়ে যাবে পরীক্ষার জন্য।